যারা অবশ্য হাহারিয়াক দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা অবশ্য খুব ভালো আছে। এটা আমরা চ্যানেলের মাধ্যমেও বলতে চাই ভারত সরকারের কাছে, যে ভারত সরকার যেভাবে শত্রু চিহ্নিত করতে চাইছে, এই শত্রুদের চিহ্নিত করে দেওয়াটা কিন্তু অত্যন্ত সহজ। যেটা নেতাজি বলেছিলেন ত্রিপুরী কংগ্রেসের সময় কিংবা ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার সময়, যে ঐক্য করে জওহরলাল নেহরুরা খুব চিৎকার করছে। ঐক্যটা তখনই প্রগতিশীল ঐক্য হতে পারে। তোমার আমার ট্যাক্সের টাকায় আমরা সন্ত্রাসবাদীদের জেলে পাঠিয়ে লোক শিখাতে পারি না, মৃত্যুটাই তাদের একমাত্র। এবং তারপরে মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেন। হয়তো মনমোহন সিং এর ম্যাডাম সোনিয়া গান্ধী বারণ করেছিলেন। এই বইটাতে লেখক আলোচনা করছেন যে ভগবানজির কাছে কিন্তু কাশ্মীর সংক্রান্ত অনেক ম্যাপও পাওয়া গেছে, যে সব মুসলিম সন্ত্রাসবাদী নয়, কিন্তু সন্ত্রাসবাদীদের মধ্যে ৯৯% মুসলিম। সুতরাং এই সত্যটা বুঝে নিতে হবে। সুতরাং ১৯৪৭-এর ভারত পাকিস্তান যুদ্ধ আসলেই ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, নাকি অখণ্ড ভারত প্রতিষ্ঠার একটা পরিকল্পনা ছিল? তার কারণ যারা একবার আজাদিন ফৌজে নাম লেখায় তারা তার পরবর্তী সময় ভারতীয় সেনাবাহিনীতেই হোক কিংবা পাকিস্তানি সেনাবাহিনীতেই যাক, তাদের মূল আনুগত্য এবং অ্যালিজিয়েন্স কিন্তু নেতাজির প্রতিই থাকে। নেহেরু কেন রাষ্ট্রসংঘে বিষয়টাকে নিয়ে গেলেন? তিনি কেন স্টেলমেট করলেন? সেখানে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। অলরেডি বালুচিস্তানের কালাত প্রদেশ বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করে নিয়েছে। ভাবে ভগবানজির প্রভাব আজও আছে, এবং ভগবানজি যে ১৯৮৫ সালে মারা গেছেন সেই যে থিওরিটা, সেটাকে কি ব্রেক করে দেওয়া হচ্ছে? কারণ ওদিকে আফগানিস্তানের তালিবানরা আছে, তালিবানরাও ধর্মান্ত, কিন্তু শত্রুর শত্রু আমাদের বন্ধু, এই শিক্ষাটাও কিন্তু নেতাজি আমাদের দিয়েছে। একই জিনিস, ভারতবর্ষের ডান দিকে একটা অসুখ, বাঁ দিকে একটা অসুখ, দুই শকুন দুদিকে তাকিয়ে আছে। তো এই মতো অবস্থায় মানে সেন্সিটিভ ডিসিশন কি হওয়া উচিত? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি, আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন পডকাস্ট ভিডিও। আর এই মুহূর্তে ভারতবর্ষে যে ঘটনাটা নিয়ে সবাই খুব চিন্তিত, সেটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাম অ্যাটাক, যেটা ভারতবর্ষের এই মুহূর্তে একটা সব থেকে বেশি চর্চিত বিষয়। এবং সেই বিষয়টা যতটা দুঃখের, ততটাই কিন্তু আমাদের মনে এই সময় উদ্বেগ তৈরি করেছে। কারণ সেইখানে যারা ঘুরতে গেছিল, সেই ২৬ জন মানুষকে যাদেরকে হত্যা করা হয়েছে ধর্ম দেখে, প্যান্ট খুলে এবং কালমা পড়তে বলে, সেই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষে এর আগে কতটা ঘটেছে সেটা আমার জানা নেই। এবং সেই ব্যাপারটাকে নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর দীপায়ন পাল। নমস্কার দাদা। দীপায়ন দার কাছ থেকে আজকে অনেক কিছু জানার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে। দাদাও এই বিষয়টাকে নিয়ে খুবই ফেসবুকে লেখালেখিও করছো তুমি, আমি দেখছি। হ্যাঁ, এবং এটা নিয়ে তোমার নিশ্চয়ই একটা মতামত আছে। তো সেই কারণে আজকে তোমার কাছে আসা। এবং প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, কেমন আছো? ভালো আছি শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে ভালো থাকার কথা না এই সময়, যা আমাদের চারপাশে ঘটে চলেছে। এবং মনে হচ্ছে অনেক ক্ষেত্রেই শত্রু পরিবেষ্টিত হয়ে আছে। এবং পেহেলগামের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শত্রু বাইরে তো আছে, শত্রু আমাদের দেশের ভেতরেও আছে। সুতরাং মানসিকভাবে কিভাবেই আর ভালো থাকা যায়? আমরা কেউই মানসিকভাবে ভালো নেই। এবং আমার মনে হয় সারা মানে ভারতবাসী, যারা ভারতবর্ষ থেকে নিজেকে ভারতবাসী বলে মনে করে, তারা কেউই এই সময়টায় শান্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। যারা অবশ্য হাহারিয়াক দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা অবশ্য খুব ভালো আছে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। এবং তাদেরকে এটা আমরা চ্যানেলের মাধ্যমেও বলতে চাই ভারত সরকারের কাছে, যে ভারত সরকার যেভাবে শত্রু চিহ্নিত করতে চাইছে, এই শত্রুদের চিহ্নিত করে দেওয়াটা কিন্তু অত্যন্ত সহজ। তারা নিজেরাই নিজেদের স্বরূপটাকে প্রকাশ করে ফেলছে। কারণ এরা কোথাও না কোথাও গিয়ে কোথাও না কোথাও একটা ভাঙন তৈরি করে দিচ্ছে কিন্তু ভারতবর্ষের মধ্যে। হ্যাঁ, ভারতবর্ষের যে একতা, সেটা কোথাও না কোথাও গিয়ে যায়। এই জিনিসটার কারণে কিন্তু একটা ভাঙন তৈরি হচ্ছে। তবে ভাঙন যদি হওয়ার থাকে তাহলে জোর করে ঐক্য সৃষ্টি করার কোনো মানে হয় না। যেটা নেতাজি বলেছিলেন ত্রিপুরী কংগ্রেসের সময় কিংবা ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার সময়, যে ঐক্য করে জওহরলাল নেহরুরা খুব চিৎকার করছে। ঐক্যটা তখনই প্রগতিশীল ঐক্য হতে পারে যখন সেখানে চলার পথে কোনো অন্তরায় না হয়। যদি দেখা যায় প্রতি পদক্ষেপে অন্তরায় হচ্ছে, প্রগতির পথে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে সেই ঐক্য কিন্তু বিষুবৎ পরিত্যাজ্য। এটা নেতাজি বলেছে। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কাশ্মীরিরা সেই পাকিস্তান থেকে আসা ইসলামী জঙ্গিদের মদত দিয়েছে, তাদের সঙ্গে তো আমাদের কোনো ঐক্য থাকতে পারে না। হ্যাঁ, যারা জাতীয়তাবাদী মুসলিম তারা আছেন, সংখ্যায় কম হলেও তারা আছেন, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তারা যদি সন্ত্রাসবাদকে খোলা মনে নিন্দা করতে পারেন একসাথে, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু ইসলামী সন্ত্রাসবাদী যারা, তাদের সঙ্গে কোন রকম কোনো ঐক্য ভারতবাসী হিসেবে কারোর থাকে না।
তুমি যখন নেতাজির প্রসঙ্গটা বললেই তখন কিন্তু সেই ইতিহাসেই আবার ফেরত যেতে হচ্ছে। 1947 সাল আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস পেলাম, এবং তারপরে খুব একটা বেশি দিন পরে নয়, আমরা কিন্তু দেখতে পেলাম যে কাশ্মীর একটা গভীর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কাশ্মীর তারপরে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, এবং তারপরে বহু যুদ্ধ, বহু সংগ্রাম, বহু কিছু হয়েছে। এই মুহূর্তে যে সরকার আছে তারাও এবং এর আগের সরকারও কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করেছে কাশ্মীরটাকে যাতে মানে কাশ্মীরিরা যাতে পুরোপুরি নিজেদেরকে ভারতীয় ভাবতে পারে, এবং কাশ্মীর ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অংশ, শুধুমাত্র খাতায় কলমে নয়, মানে সত্যি, মানে একদম বাস্তবে রূপান্তরিত হয়। এবং আইনতও তাই না, সেটা তো বলছি যে খাতায় কলমে শুধুমাত্র নয়, বাস্তবে। তো সেইটা যেন মানে যতই মানুষের যে যাই বলুক, সেটা কিন্তু পুরোপুরি ভাবে হতে পারেনি আজ পর্যন্ত। না হলে পেহেলগামের এই ঘটনা ঘটতো না, কোথাও না কোথাও একটা দূরত্ব রয়ে গেছে। তো সেটার ঐতিহাসিক বা মানে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কারণ, আমি একটা কথা বলছি যে ইসলামী সন্ত্রাসবাদকে কিন্তু কখনো দূরত্ব দিয়ে জাস্টিফাই করা যায় না। সন্ত্রাসবাদটা সন্ত্রাসবাদ, এবং কাশ্মীরের ইতিহাস যদি একটু পড়ে দেখি, যদি আমরা জানি, তাহলে দেখতে পাবো যে জবে থেকে সেই বহিরাগত ইসলামী আক্রমণ হয়েছে কাশ্মীরে, সেই 1200 খ্রিস্টাব্দ থেকে, সেই শাহ মীর যখন সিংহাসনে বসেছিলেন, মানে রাজসভার চক্রান্তের ফলে শাহ মীর সিংহাসনে বসেছিলেন কাশ্মীরে, সেই সময় থেকে কাশ্মীরে ইসলামী শাসন শুরু, এবং সেই সময় থেকে কাশ্মীরের হিন্দু পণ্ডিত সম্প্রদায়কে বলপূর্বক ধর্মান্তকরণ থেকে শুরু করে হত্যা, নারী ধর্ষণ, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু কাশ্মীরে ঘটতে শুরু করেছিল, এবং এখনো 1990-এর দশকে যার প্রবণতাটা অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পায়। সুতরাং এটা দূরত্বের কারণে না, এটা ইসলামী সন্ত্রাসবাদীদের মাইন্ডসেটের কারণে, যে তারা ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ সেখানে থাকবে না, এটা তাদের মাইন্ডসেট। সুতরাং এখানে দূরত্বের বিষয়টা আসছেন। বরঞ্চ কেন্দ্রীয় সরকার 2019-এ যেভাবে 370 ধারাকে বিলোপ করে দিয়েছেন, আমি মনে করি যে কাশ্মীরকে আরো ভারতের সঙ্গে বেশি অন্তর্ভুক্ত করার জন্য এটা একটা সদর্থক পদক্ষেপ। তার কারণ ভারতের সমস্ত রাজ্য তাদের অধিকার সমান, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, রাজস্থান সবার অধিকার সমান, কাশ্মীরের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? কাশ্মীর যদি ভারতের অবিচ্ছেদ্য অংশই হয়, তাহলে কাশ্মীরকে আলাদাভাবে ট্রিট করা হবে কেন? এটাই তো বরঞ্চ একটা বিচ্ছিন্নতার বীজ, যেটা জওহরলাল নেহরু পুঁতে দিয়েছিলেন 370 ধারাটাকে চাপিয়ে দিয়ে। একটি দেশ, সেই দেশের সমস্ত রাজ্যের অধিকার কিন্তু এক থাকা উচিত একদম। সুতরাং বিচ্ছিন্নতার বীজটা কিন্তু জওহরলাল নেহরু বুনে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে 2019 খ্রিস্টাব্দে সেই ধারাটাকে তুলে দিয়ে সরকারি প্রচেষ্টা হয়েছে যে কাশ্মীরিদের ভারতের মূল স্রোতে ফিরিয়ে আনার। কাশ্মীরের কেন পৃথক পতাকা থাকবে? সেখানে তো একটা পতাকাই থাকবে, ভারতের ত্রিবর্ণ রঞ্জি। সুতরাং বর্তমান সময়ে দাঁড়িয়ে যা হচ্ছে সেখানে কিন্তু দূরত্বের প্রশ্নটা আসছে না। আমি আবারও বলছি, সেটা ইসলামী সন্ত্রাসবাদীদের মাইন্ডসেট, এবং সেই সন্ত্রাসবাদকে কঠোরভাবে দমন করতে হবে। তার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আমার মনে হয় যে আরো সক্রিয় হওয়া উচিত। তারা যদি আরো সক্রিয় থাকতেন তাহলে পেহেলগাঁওয়ের ঘটনা কিন্তু ঘটতে পারত না। এবং এটাও ঠিক যে পেহেলগাঁওয়ের যেখানে বৈশারণ ভ্যালি, যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু সিকিউরিটি বরাবরই লুজ থাকে। কারণ এটা ভারতীয় সেনাবাহিনীর মাথাতেও আসেনি যে বেছে বেছে পর্যটকদের খুন করবে ইসলামী সন্ত্রাসবাদীরা। তো তারা সেটা করেছে। এখন ভারতের সিকিউরিটি আরো বেশি টাইট হয়েছে, এবং আমরা আশা করব যে ভারতের ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে তাদের অবিলম্বে এনকাউন্টার করা হবে। এদের এনকাউন্টার ছাড়া আর কোনো পথ নেই। কারণ তোমার আমার ট্যাক্সের টাকায় আমরা সন্ত্রাসবাদীদের জেলে পাঠিয়ে লোক শিখাতে পারি না। মৃত্যুটাই তাদের একমাত্র শাস্তি। যেটা 26/11 পরে আমরা দেখেছি যে একজন সন্ত্রাসবাদী ছিল যাকে বছরের পর বছর জামাই আদরে রাখা হয়েছিল, তারপরে তাকে ফাঁসি দেওয়া এবং তারপরে মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেন। হয়তো মনমোহন সিং এর ম্যাডাম সোনিয়া গান্ধী বারণ করেছিলেন তাকে, তার হাত পা বাঁধা ছিল, যে কোনো কারণেই হোক। ঠিক একই ধরনের ঘটনা তো মুম্বাইতেও হয়েছে 26/11, কিন্তু তখন সেই সময়কার কংগ্রেসি সরকার চূড়ান্ত নরমপন্থী নীতি নিয়েছে। বর্তমান সরকার কিন্তু সেখানে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে বলে আমি মনে করি। এবার সেটা বললেই কেউ যদি আমাকে কোনো দলে দাগিয়ে দিতে চান তাহলে সেটা তাদের সমস্যা। আমি খোলা চোখে যা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। তুমি 370 ধারার কথা বললে, 370 ধারা নিয়ে অনেকের অনেক মতবাদ থাকতে পারে, মানে এটা নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু এইটা ঠিক অনেক বিরোধী দলের যে যারা নেতা আছে তারাও এটাকে মানে অ্যাডমিট করেন যে 370 ধারা রিভোক করার পর কিন্তু কাশ্মীরে ব্যবসা হয়েছে।
কাশ্মীরে যেমন একটা ছিল যে অন্য কেউ সেখানে গিয়ে কিছু করতে পারবে না, সেটা নেই। সেখানে অনেক শপিং মল হয়েছে, অনেক রেস্তোরাঁ খুলেছে, অনেক মানে ধরো চেন যে বিজনেস গুলো থাকে সেইগুলো সেখানে হয়েছে, ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং সেখানে কাশ্মীরি মুসলমান যারা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় বলে দাবি করছে, তাদেরই কিন্তু লাভ হয়েছিল। এবং এই যে ইসলামী সন্ত্রাসবাদীরা কাশ্মীরে যে ঘটনাটা ঘটালো, এর ফলে কিন্তু তাদের পর্যটন ব্যবসা, অর্থাৎ যে সমস্ত মুসলিমরা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়, তারা চূড়ান্ত ভাবে মার খেল। কারণ ভারতীয় পর্যটকদের কাছে কাশ্মীর ছাড়া আরো অনেক অপশন আছে। কাশ্মীরে না গেলে তাদের পেটের ভাত হজম হবে না, এটা কিন্তু না। কিন্তু কাশ্মীরে পর্যটন ক্ষেত্রটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে অনেকের কিন্তু পেটে আর ভাত ঢুকবে না। সুতরাং বিষয়টা হচ্ছে এটা। তো এটাই আমি বলতে চাইছি যে 370 রিভোক করে নেওয়ার পর যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে, সেগুলো ধর পাকিস্তানে আছে, কিছু অন্যান্য আরো দেশে আছে, তো তারা কি এই জায়গাটাকেই মেনে নিতে পারলো? তাদের স্লিপার সেল আছে, তো এইটাই মেনে নিতে পারলো না এই কাশ্মীরের উন্নতিটা? কাশ্মীরের উন্নতিটা, প্রথম কথা, যারা ইসলামী সন্ত্রাসবাদী তাদের মাইন্ডসেটে কিন্তু উন্নতির থেকেও জিহাদের মাত্রাটা অনেক বেশি থাকে। সুতরাং উন্নতি চলে যায়, তাদের নিজস্ব ওই যে সন্ত্রাসবাদী চিন্তা ভাবনা, তারা সেটাকে প্রয়োগ করতে চায়। আর দ্বিতীয় কথা, এর পেছনে পাকিস্তান তো আছেই। পাকিস্তান কখনো ভারতের উন্নতি দেখতে পারে। এটা যে কোনো ভালো ইউটিউব চ্যানেলে ভারতীয় কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর, তার কম্প্যারিজন এরকম বহু ভিডিও আছে। সেই কম্প্যারিজন গুলো দেখলে বোঝা যায় যে পাক অধিকৃত কাশ্মীর কোথায় পিছিয়ে আছে। আর পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন সেই কারণে ভারতভুক্ত এখন হতে চাইছে, সেই কারণে সেখানে মিছিল হচ্ছে, সেখানে পাকিস্তানি আর্মি ঢুকতে পারে না গিলগিট বাল্টিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরের এলাকা, কারণ চূড়ান্ত অনুন্নয়ন সেখানে দেখা গেছে। তো যারা নিজেরা নিজেদের দেশের উন্নতি করতে পারে না, তারা ভারতের উন্নতি দেখতে চাইবে কেন? তাদের কাছে পাকিস্তানের একটাই লক্ষ্য হচ্ছে গোটা কাশ্মীর দখল করা। তার জন্য যে কোনো হীন পন্থা তারা অবলম্বন করতে প্রস্তুত, এবং সেটাই তারা করেছে। সেখানে সাধারণ কাশ্মীরের মানুষের পর্যটনের কি উন্নতি হলো, তাদের পেটে ভাত ঢুকলো কিনা, সেটা তো পাকিস্তান দেখবে না। পাকিস্তানি মাইন্ডসেটে সেটা তাদের দেখার কথা না। তাদের হীন মনোবৃত্তিতে যেটা তাদের পক্ষে স্বাভাবিক, তারা সেটা করেছে। আচ্ছা, একটা প্রশ্ন এই মুহূর্তে চলে আসছে যে এই ঘটনা ঘটার পর মানে যারা ভিকটিম, ধরুন তাদের স্বামীকে হত্যা করা হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি, তো তারপরে অনেকেই কিন্তু এটা দাবি করেছে যে সেই মুহূর্তে ওইখানে যারা লোকাল কাশ্মীরি যারা উপস্থিত ছিল, তারা সন্দেহ করছে যে তারা কোনো না কোনো ভাবে আগে থেকে এই ব্যাপারটা জানতো, এবং তাদের একটা যারা ট্যুর গাইড বা যারা ওখানে লোকাল হয়তো কোনো ব্যবসা করছে, কোনো খাবার জিনিস বিক্রি করছে, বা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার যে ট্রিপ গুলো হয়, সেইগুলো তারা করতো, তাদের ব্যবসা ছিল, তারা কোনো না কোনো ভাবে এটার সঙ্গে যুক্ত ছিল। এবং একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আল্লাহু আকবার বলা হচ্ছে একটি লোক দ্বারা, এবং তাকে এখন এই মুহূর্তে জম্মু কাশ্মীরের পুলিশ অ্যারেস্টও করেছে। তো আবার অনেক ক্ষেত্রে একটা দুটো দলে ভাগ হয়েছে। এক দলের মানুষ বলছে যে কাশ্মীরিদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি পাকিস্তান বা জঙ্গি সংগঠনের দ্বারা তৈরি। তো এটা কতটা সত্যি? কারণ আমরা জানি স্বাভাবিক বুদ্ধিতে তো আমরা এটা বুঝতে পারি যে বহিরাগত শত্রু কখনো ভারতের ভেতরে ঢুকে এই ধরনের অপারেশন, এবং সেটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জুড়ে চলেছে, 5-10 মিনিট নয়। এবং যে কাশ্মীরে তুমি একটা বাচ্চাদের বন্দুক নিয়েও রাস্তায় ঘুরতে পারো, সেখানে এত মিলিটারি, সেখানে কাশ্মীরের স্থানীয় মুসলিমদের একাংশ, আমি একাংশ বলছি তার কারণ আমি লজিক্যালি কথা বলবো, স্থানীয় মুসলিমদের একাংশের সহযোগিতা ছাড়া পাকিস্তানি মুসলিম জঙ্গিরা কাশ্মীরে ঢুকতেই পারতো না। এবং তারা কিভাবে জানলো যে ওই জায়গায় সিকিউরিটি লুজ আছে? তারা কিভাবে ওই জায়গায় 1 ঘন্টা ধরে অপারেশনটা চালালো? এটা কাশ্মীরের ভেতরের মানুষরা তাদের সাহায্য না করলে হয় না এই জিনিস। এবং যারা বলছে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, আমি মনে করি তারা মূর্খের স্বর্গে বাস করছে। সন্ত্রাসবাদের ধর্ম হয়। আমরা যেমন এটা স্পষ্টভাবে বলি যে সব মুসলিম সন্ত্রাসবাদী নয়, কিন্তু আমরা এটাও স্পষ্টভাবে বলি যে সন্ত্রাসবাদীদের মধ্যে 99% মুসলমান। তার কারণ যে ধরনের গোটা বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনগুলো আছে, সেটা তুমি জামাতুদ্দাহ বলো, জৈশে মোহাম্মদ, লস্কর ই তৈবা, এই সংগঠনের মধ্যে কি একজনও হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আছে? নেই। সুতরাং সত্যিটাকে স্বীকার করতে হবে। এতে সেকুমাকুদের গায়ে ফোসকা পড়লে সেটা তাদের সমস্যা, আমাদের সমস্যা নয় সেটা। মানে এটা কি তাহলে একটা, মানে এটাকেও আবার একটা সেই পলিটিক্যাল রুটি শেখার জন্য ব্যবহার করা হচ্ছে?
না, পলিটিক্স সে তো কার্ল মার্কস কবেই বলেছেন যে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। হ্যাঁ। সুতরাং পলিটিক্স বা রাজনীতি সেটা সব জায়গায় থাকে, কিন্তু আমাদের সত্যিটা বুঝে নিতে হবে। আমি একটু আগেই বললাম অন ক্যামেরা যে সব মুসলিম সন্ত্রাসবাদী নয়, না, না, কিন্তু সন্ত্রাসবাদীদের মধ্যে 99%ই মুসলিম। সুতরাং এই সত্যটা বুঝে নিতে হবে। এবং যারা সন্ত্রাসবাদে জড়িত তারা শুধুমাত্র মুসলিম বলে তাদের তোয়াজ করতে হবে, এই জাতীয় যে একটা ট্র্যাডিশন বিরোধী দলের মধ্যে চলছে, Exactly. এই ট্র্যাডিশনটাকে বন্ধ করতে হবে। যারা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় সেই মুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, কিন্তু যে সমস্ত মুসলিমরা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে, এটাই সোজা কথা। এবং মানে দেখা যাচ্ছে, ধরো তোমার অনেকদিন ধরে দেখছি অনেকেই বলছে যে সন্ত্রাসবাদের সঙ্গে যে ধর্মকে গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার, সেইটা নাকি মানে সোকল দক্ষিণপন্থী যারা রাজনীতি করে তারা নাকি এটা করছে, এবং এটা দিয়ে ভারতবর্ষকে বা ভারতবর্ষের মানুষের মগজ ধোলাই করে আগামীতে ভোটে এটাকে ব্যবহার করা হচ্ছে। কারণ তুমি যদি মানে মনে করে দেখো তাহলে দেখবে যে পুলওয়ামার যে ঘটনাটা ঘটেছিল সেই সময় কিন্তু অনেকে বলেছিল যে বিজেপি, আমি একদম নাম করেই বলছি যে এটা বিজেপি প্ল্যান করা একটা কাণ্ড, কারণ এটা কোনো মানে জঙ্গি সংগঠনের দ্বারা গঠিত নয়। এবং এখনো কিন্তু অনেকেই সেই আমরা পাল্টা প্রশ্ন করতে পারি যে বিরোধী দলের সঙ্গে কি জঙ্গি সংগঠনের আঁতাত আছে? তারা কিভাবে জানলো যে জঙ্গি সংগঠন ওখানে আক্রমণ করেনি? আমরা সারমেয়দের জানি যে তারা সুখে সুখে অনেক কথা বলতে পারে, তো বিরোধী দল আর যাই হোক মনে হয় সারমেয় নয় যে তারা সুখে সুখে বলে দিল যে পুলওয়ামার ঘটনায় কোনো জঙ্গি সংগঠন জড়িত নয়। সুতরাং ইসলামী মৌলবাদীদের তোষণ করতে করতে বিরোধী দল কিন্তু এখন দেশদ্রোহিতার পর্যায়ে নিজেদের নামটা লিখিয়েছে। যেখানে পুলওয়ামায় সেনা জওয়ানরা শহীদ হলো সেখানে যদি তারা এই ন্যারেটিভ প্রচার করে যে ভারতীয় সেনা নিজেরাই নিজেদের লোককে খুন করেছে ভোট পাওয়ানোর জন্য, তাহলে এটা দেশদ্রোহিতার নামান্তর এবং তাদের ইউএপিএ আইনে গ্রেফতার করা উচিত যারা এই ধরনের কথা বলছে, কারণ সেখানে সেনা জওয়ানরা শহীদ হয়েছে। আমরা যখন বাড়িতে ঘুমোই তখন তারা সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে অবস্থান করে। সুতরাং ওই ধরনের দায়িত্বজ্ঞানীন মন্তব্যে তো সেনা জওয়ানদের অপমান করা হচ্ছে। তো ইউএপিএ আইনে এই সমস্ত বিরোধী দলের দায়িত্বজ্ঞানী নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এইটা নিয়ে মানে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি দিয়েছি যে পাকিস্তানের যে মানে অ্যাসেম্বলি, সেখানে ডাইরেক্টলি একজন নেতা আলোচনা করছেন যে পুলওয়ামাতে আমরা যেটা করেছি ইমরান খানের সময়, সেটা মানে তাতে তারা ফাঁকার মেহসুস করছে, মানে তারা একদম তারা গর্বিত। হ্যাঁ, কিন্তু তারপরও একাংশের মানে বিশেষ করে এই মুহূর্তে বিরোধী যারা, তারা বারবার সেই ভারতবর্ষের যারা লেফট উইং আছে, এই রাইট উইং আছে, আমরাও বলতে পারি যে তারা কি তাহলে মুসলমান ভোট ব্যাংক পাওয়ার জন্য এই দেশদ্রোহমূলক মন্তব্যগুলো করছে? যেখানে পাকিস্তানের অ্যাসেম্বলিতে তারা পরিষ্কার বলে দিচ্ছে, পাকিস্তানের এখন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনিও স্বীকার করেছেন যে 30 বছর ধরে আমরা এই নোংরা খেলা খেলছি, যেমন তিনি এটাও বলেছেন ইউএস এর হাত আছে। মানে পাকিস্তান নিজের দায়টাকে স্বীকার করে নিয়েছে। তারপরেও বিরোধী দলগুলো তাহলে তো আমরা বলতে পারি তারা মুসলমান ভোট ব্যাংক পাওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে, এবং তারাই কিন্তু তাহলে প্রকারান্তরে এটাও বলে দিচ্ছেন যে মুসলমান মাত্রই সন্ত্রাসবাদী। মুসলমান ভোট ব্যাংক পাওয়ার জন্য যদি এই ধরনের কেউ মন্তব্য করে তাহলে তো তারা নিজেরা উল্টে প্রকারান্তরে বলে দিচ্ছেন মুসলমান মাত্রই সন্ত্রাসবাদ, তো তারাই তো মুসলমানদের অপমান করছে। সুতরাং আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেটা ধর্মের নামে ঘটানো হয়েছে, সুতরাং সন্ত্রাসবাদের ধর্ম আছে এবং তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। এই প্রশ্নগুলো তো হলো এই ঘটনা নিয়ে, কিন্তু মূলত আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো যেটা হয়তো শোনার পর বা তোমার উত্তরগুলো নেওয়ার পর হয়তো অনেক সাবস্ক্রাইবাররা আছে বা অনেক দর্শক আছে, মধুর কমেন্টার, তারা মধুর কমেন্ট করবে এবং তারা বলবে যে এইসব মানে অবান্তর গল্প ছাড়া আর কিছুই নয়। কিন্তু যে তথ্য আমরা পাচ্ছি সেটা তুলে ধরাটা আমাদের কাজ, তাই জন্যই আমরা করছি। তো ভগবানজি, যাকে একটা মানে বড় পোর্শন অফ নেতাজির ফলোয়ার তারা মনে করে যে তিনি নেতাজি, তিনি কিন্তু তার যে সমস্ত সাক্ষাৎকারগুলো, তার যেমন পবিত্র মোহন রায়কে বা তার অন্যান্য যে সমস্ত ভক্তরা ছিল তাদেরকে যে সাক্ষাৎকারগুলো দিত, তারা যে নোটগুলো নিতেন বা তিনি যে চিঠিগুলো লিখতেন, সেইখানে কিন্তু অনেক বিষয় তিনি কাশ্মীরের বিষয় বলেছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে লাল বাহাদুর শাস্ত্রীকে তিনি বলেছিলেন যে এই তাশকেন্ট চুক্তিতে না যেতে, মানে ওই যুদ্ধের পর যাতে চুক্তি হোক বা সিমলা চুক্তি, এগুলো তো ভারতের জেতা ম্যাচ হেরে যাওয়ার আত্মসমর্পণ। তো তোমার কি মনে হয় এর পেছনে কি কারণ ছিল? মানে ভগবানজি
ভগবানজি হোক অথবা নেতাজি হয়ে থাকুক না, না কেন, ভগবানজি অথবা নেতাজি না, এটা কিন্তু এখন প্রমাণিত সত্য যে ভগবানজি এবং নেতাজি এক এবং অভিন্ন ব্যক্তি। তার কারণ দুজনের হাতের লেখা মিলে গেছে, মিলে গেছে। সব থেকে বড় প্রমাণ। কিন্তু তাও যারা বিশ্বাস করেন না তাদের জন্য যারা বলছি। বিশ্বাস করেন না তাদের তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না, সেটা তো আমি পারবো না, কিন্তু তাও আমি বলছি যে ভগবান যদি নেতাজি নাও হয়ে থাকে, তিনি এতটা দূরদর্শী ছিলেন যে তিনি সেই সময় বসে বুঝতে পেরেছিলেন যে তাশকন্দ চুক্তিতে যেটা হচ্ছে সেটা ভবিষ্যৎ ভারতের জন্য ভালো ঠিক হবে না। তো এই বিষয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ, এই বিষয়ে আমি আবারও প্রথমেই বলে রাখি যে নির্দিষ্ট যা তথ্য প্রমাণ পাওয়া গেছে সে সমস্ত পড়ে আমি 100% নিশ্চিত যে ভগবানজি এবং নেতাজি এক এবং অভিন্ন ব্যক্তি। 2, নেতাজি কি চাইতেন? নেতাজির যে এই যে সমগ্র আজাদ হিন্দ ফৌজের আন্দোলন, নেতাজি যে 1945 পর্যন্ত যে প্রকাশ্যে আন্দোলন করেছিলেন, তার একটাই লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা এবং অখণ্ড ভারতের স্বাধীনতা। এবং তিনি বারবার, যখন তিনি বার্লিনে ছিলেন, যখন তিনি টোকিওতে ছিলেন, মূলত যখন টোকিওতে ছিলেন, যখন কংগ্রেসি নেতারা, এই নেহেরু প্যাটেল আজাদ গোষ্ঠী যখন একেবারে দেশভাগ করবে বলে মনস্থ করে ফেলেছে, তখন নেতাজি বারংবার সাবধান করে দিয়েছিলেন যে ইংরেজদের চালে কিন্তু দেশভাগ হতে চলেছে, সুতরাং তোমরা ইংরেজদের ফাঁদে পা দিও না। সুতরাং নেতাজি অখণ্ড ভারতের স্বাধীনতা চেয়েছে। এবার আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে 45-এর পরে আত্মগোপন করে থাকতে হয়েছে, কিন্তু আত্মগোপন করে তিনি থেকেছেন বলে তিনি জড়ভারত হয়ে কোনো একটা জায়গায় বসে আছেন এটা কিন্তু নয়। তার মিশন কিন্তু চলেছে ক্রমাগত, এবং তারও প্রমাণ আছে। এবং সেই জায়গা থেকে পার্টিশনের পরে নেতাজির একমাত্র উদ্দেশ্য ছিল এবং এখনো আছে, সেটা হচ্ছে অখণ্ড ভারতের প্রতিষ্ঠা। সেই নিরিখ থেকে আমাদের দেখতে হবে নেতাজির কাশ্মীর ভাবনা। এবং এরকমও একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, আমি সেটাকে সম্ভাবনা বলছি কারণ সেখানে প্রমাণিত সত্যের অভাব আছে, সেটা একটা সম্ভাবনা। সেটা হচ্ছে যে একটা বই, অন দ্য ওয়ে টু কাশ্মীর, সেটা তুমি স্ক্রিনে দেখিয়ে দিও দর্শকদের। নিশ্চয়ই। সেই বইটাতে লেখক আলোচনা করছেন যে ভগবানজির কাছে কিন্তু কাশ্মীর সংক্রান্ত অনেক ম্যাপও পাওয়া গেছে, এবং 1947-এর যে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয়, সেখানে কিন্তু পাকিস্তানের পক্ষে একাধিক ex-INA অফিসাররা লড়েছে। একদম। সেখানে ছিলেন নেতাজির সব থেকে বিশ্বস্ত সঙ্গী হাবিবুর রহমান, যিনি ভিমবার সেক্টরে ছিলেন। MZ কিয়ানি ছিলেন ডিভিশনাল কমান্ডার হিসেবে, তিনি INA-রও ডিভিশনাল কমান্ডার ছিলেন, পাকিস্তান আর্মিরও ডিভিশনাল কমান্ডার ছিলেন। তারপর এহসান কাদির, তিনিও ছিলেন। সুতরাং এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, কিন্তু আমরা যদি একটা সম্ভাবনা বিচার করি তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এরকমও সম্ভাবনা থাকতে পারে যে নেতাজির পরিকল্পনা ছিল যে সমগ্র কাশ্মীরের মধ্যে থেকে পুরো জায়গাটা দখল করে তিনি অখণ্ড ভারতের প্রতিষ্ঠা করবেন এবং তিনি উত্তর ভারত হয়ে আসবেন। এটা তার পরিকল্পনার মধ্যে কিন্তু থাকতেই পারে। তার কারণ যারা একবার আজাদ হিন্দ ফৌজে নাম লেখায় তারা তার পরবর্তী সময় ভারতীয় সেনাবাহিনীতেই হোক কিংবা পাকিস্তানি সেনাবাহিনীতেই যাক, তাদের মূল আনুগত্য এবং অ্যালিজিয়েন্স কিন্তু নেতাজির প্রতিই থাকবে। তার কারণ নেতাজি যে জাদু মানুষের মধ্যে সৃষ্টি করেন, দেশপ্রেমের মহিমা, একবার নেতাজির সংস্পর্শে আসার পর যারা তার সংস্পর্শে এসছেন তারা কোনোভাবেই তার প্রভাবমুক্ত হতে পারেন। সুতরাং 1947-এর ভারত পাকিস্তান যুদ্ধ আসলেই ভারত পাকিস্তান যুদ্ধ ছিল নাকি অখণ্ড ভারত প্রতিষ্ঠার একটা পরিকল্পনা ছিল নেতাজির, সেই বিষয়ে কিন্তু আমাদের সংশয় আছে। এবং নেহেরু কেন রাষ্ট্রসংঘে বিষয়টাকে নিয়ে গেলেন, তিনি কেন স্টেলমেট করলেন সেখানে, এই প্রশ্নগুলো কিন্তু আসবে। স্টেলমেট করার কোনো কথা ছিল না তার, সমগ্র ভারতীয় সেনাবাহিনী তখন কাশ্মীর দখল করে নিত, কিন্তু নেহেরু অযথা কেন রাষ্ট্রসংঘে গেল? এর পেছনে কি কোনো অন্য কারণ আছে যে নেতাজিকে পাশে সরিয়ে দেওয়ার বা চেপে রাখার, যাতে নেতাজির পরিকল্পনাটা বাস্তবায়িত না হয়? এখানে পাকিস্তান, এই সম্ভাবনার দিক থেকে পাকিস্তান কিন্তু ইমেটেরিয়াল, কিন্তু এটা একটা সম্ভাবনা। সেই সম্ভাবনার সত্যতা আরো প্রমাণ সাপেক্ষ বিষয়। আমি শুধু একটা সম্ভাবনার কথা বললাম, এবং এই বইতে কিন্তু এই সম্ভাবনাটা দেখা যায়। এবং ভগবানজির কাছে পাকিস্তানের কাশ্মীরের ম্যাপ পাওয়া গেছে, এবং তিনি পাকিস্তানের ভেতরেও ঢুকেছিলেন একাধিকবার, সেই কথাও আছে। এবং তার পাকিস্তানে ঢোকার উদ্দেশ্যটা কি ছিল? সেখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা, সেই খানকার ইন্টেলিজেন্স গ্যাদার করা, এবং সেই কাজ কিন্তু এখনো চলছে। এবং আজ যে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস যে এর নেপথ্যে কিন্তু নেতাজি বা ভগবানজির পরিকল্পনা আছে। ভগবানজির ওপর যে বইটা আছে তোমার, ওই মহাভারত, সেখানে তো উনি বলেইছেন খন্ডে খন্ডা খন্ডা, এরকম কিছু একটা উনি বলেছেন, আমার যতদূর মনে পড়ছে, টুকরো টুকরো করে দিতে। এবং সেখানে
নিকৃষ্ট শত্রুকে দমনের জন্য রুথলেস হতে হয়। এটা নেতাজির সামরিক শিক্ষা, এবং যে কোনো বাস্তববাদী নেপোলিয়ান থেকে শুরু করে আলেকজান্ডার, যে কোনো মানুষের সামরিক শিক্ষা হচ্ছে এটা। জওহরলাল নেহরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলেছিলেন যে ইংরেজরা এখন বিপদে আছে, ইংরেজদের কেন সাহায্য করব। এই ধরনের কি আর বলবো, বিপথগামীমূলক চিন্তাধারা কোনো বাস্তববাদী মানুষের মধ্যে থাকতে পারে না। এবং নেতাজি সেই কারণে তার যে মিশন, এখন পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, অলরেডি বালুচিস্তানের কালাত প্রদেশ বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করে নিয়েছে। ওইদিকে আফগান তালিবানরা আক্রমণ করছে পাকিস্তানকে, আর এই দিক থেকে ভারতের আক্রমণ আসবে, তো পাকিস্তান কোথায় যাবে? এবং জিন্নার ওই পাকিস্তান, সেটা প্রতিষ্ঠার 100 বছরও কাটবে না, তার আগেই পাকিস্তান ধ্বংস হবে। এবং এটাই নেতাজির মিশন। নেতাজি পার্টিশন চাননি, পার্টিশন যখন হয়েছে তখন তিনি সেই সেটেলড ফ্যাক্টকে আনসেটেলড করে দেবেন, যেটা একসময় বাল গঙ্গাধর তিলক বলেছিলেন বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন, উই শ্যাল আনসেটেল দ্য সেটেলড ফ্যাক্ট। সুতরাং খণ্ডিত ভারতটা কখনো সেটেলড ফ্যাক্ট নয়, ওই সেটেলড ফ্যাক্টকে নেতাজি আনসেটেল করবে। এবং এখনো তার মিশনটা চলছে, এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি পাকিস্তানের অবস্থা। তো তুমি যে সূত্রটা বললে, সেই সূত্র ধরে আরেকটা প্রশ্ন চলে আসছে যে মানে এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু অনেক প্রমাণ আছে এবং বহু রিসার্চার এটা নিয়ে কাজ করেছে, তাদের বই আছে। সেখানে দেখা যাচ্ছে যে 71 সালে যে পাকিস্তানকে দ্বিখণ্ড করা, পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তৈরি করা, পাকিস্তানের হিন্দু সমাজের মানুষের প্রতি বা বাংলা ভাষায় কথা বলা মানুষের প্রতি অত্যাচার, রেপ, খুন, এইগুলোকে মানে ভাঙার একমাত্রই মানে এইগুলোকে বন্ধ করার একমাত্র রাস্তা ছিল পাকিস্তানকে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানকে ভাগ করা। তো সেইখানেও কিন্তু ভগবানজির বিভিন্ন কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি। এবং তার নিজস্ব যে চিঠিপত্র পাওয়া গেছে, সেখানে যশোর ক্যান্টনমেন্টের একদম হুবহু ম্যাপ আঁকা, এবং সেই ম্যাপ তিনিই আঁকতে পারেন যার কিন্তু মিলিটারি ট্রেনিং আছে। ওই রকম ম্যাপ তুমি আমি পারবো না আঁকতে, মিলিটারি ম্যানরাই সেই ম্যাপগুলো আঁকতে পারে। এবং ভগবানজি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যা যা হবে বলেছিলেন, ঠিক সেই ঘটনাগুলোই ঘটেছে। আচ্ছা, ভগবানজি বলেছেন তো ঠিক আছে, কিন্তু ভগবানজির কি কোনো মানে এই যে পুরো প্ল্যান অফ অ্যাকশন বা এইগুলো বা ইন্ডিয়ান আর্মিকে কোনো না কোনো ভাবে সাহায্য করা, এইগুলোতে কি কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে বা কোনো কথা লেখা পাওয়া যাচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বঙ্গবন্ধু কতটা সেটা অন্যতম একটা বিতর্কের বিষয়, সেই বিতর্কে আজকে আমরা যাব। কিন্তু যাই হোক, স্বাভাবিকভাবে তাকে বঙ্গবন্ধু হিসেবে চিহ্নিত করা হয়। একদম। তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, তারপরে একটা কথা মুখ ফসকে বলে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের যা জন্ম হয়েছে এটাই প্রমাণ করে নেতাজি সুভাষচন্দ্র বসু আর জীবিত আছে। কিন্তু এটা বলার পরে তাকে ঢোক গিলতে হয়েছিল, তিনি অস্বীকার করেছিলেন পরবর্তী সময় কথাটা, তার কারণ বাংলাদেশও কমনওয়েলথভুক্ত রাষ্ট্র, সুতরাং তারও হাত পা বাঁধা ছিল। এবং দ্বিতীয় আরেকটা কথা, এই যে শেখ মুজিবুর রহমানের অন্য কোনো বই নেই। শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী, যেটা তার নিজের হাতে লেখা, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে 1946-47 সুরাবর্দী তার গুরু ছিল এবং তিনি পাকিস্তান আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। এটা শেখ মুজিবুর রহমান নিজের লেখা বইতে বলেছেন। মুসলিম লীগের সদস্য ছিলেন। এই বিষয়ে মানে এটা তো কোনো সংশয়ের জায়গা নেই, তার নিজের লেখা বইতে তিনি নিজে বলেছেন। আচ্ছা, সেই শেখ মুজিবুর রহমান একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তি থেকে কিভাবে ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হল, সেটাও তো আমাদের ভাবতে হবে। এই রূপান্তরটা ঘটলো কিভাবে, দস্যু রত্নাকর থেকে বাল্মীকির রূপান্তরটা কিভাবে ঘটে, এবং এটা ঘটেছিল ভগবানজির সান্নিধ্যে শেখ মুজিব এসেছিল এবং একাধিকবার তাদের দেখা হয়েছে। এবং 1975-এ শেখ মুজিবের ওই যে মর্মান্তিক পরিণতি, তার আগে কিন্তু ভগবানজি সাবধান করেছিল, তিনি সেটা শোনেন। এবং এই সমস্ত কথা ওই মহামানবাসাতে আছে, বিভিন্ন প্রসঙ্গ সূত্রে আছে। এবং শেখ মুজিব সম্বন্ধে ভগবানজি অনেক সময় ইতিবাচক কথা বলেছেন, অনেক সময় নেতিবাচক কথা বলেছেন, তার রাজনৈতিক দূরদর্শিতা কোথায় কতটা অভাব বা পারদর্শিতা কোন জায়গায়। সুতরাং লেখাগুলো পড়লে কিন্তু বোঝা যায় যে শেখ মুজিব ভগবানজির সান্নিধ্যে এসছে একাধিকবার। এবং এই মুক্তিযুদ্ধের পেছনেও তার একটা বৃহৎ অংশের ভাবনা চিন্তা বা তার আদেশ, এগুলো ছিল, তার আদেশ ছিল। এবং তার পরবর্তী সময়ে এই যে বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর নির্দেশে ফোর্ট উইলিয়াম থেকে। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায় যে কোনো একটি দেশ জয়ী হয়েছে, অথচ সেই জয়ী হওয়ার যে যাবতীয় নথিপত্র সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। তো সেটা নষ্ট করে দেওয়ার কারণটা কি? এখনো যদি আরটিআই করা হয় তাহলে কিন্তু অনেক তথ্য কেন্দ্র সরকার বলবে যে আমরা প্রকাশ করতে পারছি না। সুতরাং
অবশ্যই ইন্দিরা গান্ধীর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। স্যাম মানেকশরও অবদান আছে, কিন্তু নেপথ্যে আরো একজনের অবদান ছিল, আমাদের কিন্তু সেটাও স্বীকার করতে হবে। এবং তার নিজের লেখা চিঠিপত্রতে তার প্রমাণ আছে, যে অনুপুঙ্খ বর্ণনা তিনি দিয়েছেন এবং বিভিন্ন ঘটনাগুলোকে বিশ্লেষণ করেছেন, সেই ঘটনাগুলো তো পরবর্তী সময় হয়েছে। আচ্ছা, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, পাকিস্তান আইএন এর অনেক সেনাকে নিজের সেনাবাহিনীতে নিল, কিন্তু এই ক্ষেত্রে নেহেরু যে কোনো কারণেই হোক, তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হোক বা অন্যান্য যে কোনো কারণেই হোক, মানে আইএন এর লোকেদের অ্যাজ এ ট্রেটার মানে হিসাবেই তাদেরকে আর নেওয়া হলো না। যে তারা যেহেতু ইন্ডিয়ান, এবং তাদের কোনো পেনশনও দেওয়া হয় না, তারা যেহেতু মানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির সঙ্গে বিচ্ছেদ করেছিল, তাই জন্য তাদেরকে আর নেওয়া হলো না। মানে নেহেরুর কাছে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি হচ্ছে দেশপ্রেমী আর আজাদিন ফৌজ হচ্ছে দেশদ্রোহী, এই হচ্ছে নেহেরুর। তো এইটা কোথাও না কোথাও কি মানে ভারতবর্ষকে পিছিয়ে দিল খানিকটা? আমি এবারে অত্যন্ত একটা সেন্সিটিভ কথা বলবো, এবং সেটাতে অনেকেই রেগে যেতে পারেন, কিন্তু সেটা বলতে হবে। সেটা হচ্ছে অজিত ডোভাল প্রকাশ্যে নেতাজিকে প্রশস্তি করেছে, এবং প্রশস্তি করতে গিয়ে এটা অজিত ডোভাল বলেছেন যে জিন্না পর্যন্ত বলেছিলেন যে আই ক্যান অনলি অ্যাকসেপ্ট ওয়ান লিডার, দ্যাট ইজ সুভাষচন্দ্র বোস। নেতাজি যদি প্রকাশ্যে নেতৃত্ব দেন তাহলে আমি দেশভাগের দাবি থেকে সরে আসবো, এটা জিন্না বলেছিলেন। এবং এই কথাটা কে রেফারেন্স হিসেবে বলেছেন? অজিত ডোভাল, আমি বলিনি। আমি প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি। এবং এই কথাটা কি উনি নেতাজির মারা যাওয়ার পরে বলে, মানে এটা আগে, এটা 45-এর আগে। আচ্ছা, যখন দেশভাগের দাবি তুলছে মুসলিমরা 1940 এবং 1945-এর মাঝামাঝি, সেই সময় বলেছিলেন। এইটার সঙ্গে কি কোনোভাবে লিঙ্ক আছে যে আইএনএ অফিসারদের পাকিস্তান আর্মিতে মোহাম্মদ আলী জিন্না সাদরে বরণ করে নিয়েছিলেন? আমি শুধু সম্ভাবনাটার কথা তুলে ধরছি। জিন্না অত্যন্ত নিকৃষ্ট একজন মানুষ, এই বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু সেই নিকৃষ্ট মানুষও জীবনে একটা ভালো কাজ করেছিলেন, সেটা হচ্ছে আজাদিন ফৌজের অফিসারদের তিনি সম্মান দিয়েছেন। তো এটার সঙ্গে কি তার নেতাজির প্রতি ভক্তিটা কোনো অংশে একাত্ম হয়ে গেছিল, বা নেতাজি ফিরে এলে কি জিন্না সমগ্র পাকিস্তানকে নেতাজির হাতে তুলে দিতেন, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে সাহায্য করতেন? এই সম্ভাবনাগুলো কিন্তু থেকে যায়। আচ্ছা, ভগবানজির জীবনের শেষ কার্যকলাপ 1985, মারা গেছে মারা যায়নি, এই সমস্ত বিষয় আমি আসছি। এবং আমার একটাই প্রশ্ন এই বিষয়টা নিয়ে, যে তাহলে কি কোনো না কোনো ভাবে ভগবানজির প্রভাব আজও আছে, এবং ভগবানজি যে 1985 সালে মারা গেছেন সেই যে থিওরিটা, সেটাকে কি ব্রেক করে দেওয়া হচ্ছে? কারণ এতটা পুঙ্খানুপুঙ্খ মিলে যাওয়া, এতটা মানে দেখো, আমরা সবাই কোনো না কোনো একটা গেস করি, একটা ভবিষ্যৎবাণী করি নিজেদের মতো করে, কিন্তু এতটা একটা মানে রাজনৈতিক প্রেক্ষাপটকে মিলিয়ে দেওয়া সেই সময় বসে, এটা কি মনে হয় যে তার পূর্ব পরিকল্পনা আজও তিনি বাস্তবায়ন করছেন? কোথাও না কোথাও তিনি আজও আছেন। প্রথম কথা হচ্ছে 1985-তে নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ নেই। যারা বলছেন মারা গেছেন তারা আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে, বরঞ্চ সেখানে নেতাজি যে দ্বিতীয়বার অন্তর্ধান করেছিলেন সেটা কিন্তু প্রমাণ করা যায়। তার কারণ, যেখানে আরপি মিশ্র বলছেন যে একটি ডেড বডি সেখানে রাখা হয়েছিল, সেটা নেতাজির ছিল, সেই আরপি মিশ্র পরবর্তীকালে অন্য বক্তব্য দিয়েছিলেন, সেখানে নেতাজির ডেড বডি ছিল না। এবং ঠিক 1945-এর অ্যাকশন রিপ্লে কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, নেতাজির মৃতদেহের কোনো ছবি নেই। সুতরাং এরপরে আমরা কিভাবে লজিক্যালি কনক্লুশনে আসতে পারি যে নেতাজি 1985-তে মারা গেছে? তো এটা আমরা বলতেই পারি যে নেতাজি আজও জীবিত এবং তার মিশনে তিনি কিন্তু অবিচল আছেন। এবং 100 বছরের বেশি অনেক মানুষ বাঁচেন। স্বামী শিবানন্দ সম্প্রতি আজকেই মনে হয় তিনি প্রয়াত হয়েছে, আগের বার বলেছিলাম, এবং তিনি নেতাজির থেকে 1 বছরের বড়। সুতরাং 100 বছরের বেশি মানুষ বাঁচতে পারে না, তাই নেতাজি আজ মৃত, এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে কথা, একটা ভুল কথা, একটা অবৈজ্ঞানিক কথা। সুতরাং নেতাজি ক্লিনিক্যালি আজও বেঁচে থাকতে পারেন, এবং তার যা মিশন সেটা তো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে। তার কারণ তিনি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং তার জন্য শত্রুকে তিনি টুকরো টুকরো করে দেওয়ার কথা বলেছেন, এবং পাকিস্তান আজ টুকরো টুকরো হচ্ছে। পাকিস্তানের মতো একটি জঘন্য ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্র কখনো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আবহমানকাল থাকতে পারে না। সেখানে জিন্নার কি মনোভাব ছিল নেতাজির প্রতি, তার কি অনুকূল মনোভাব ছিল, সেটা জিন্নার বিষয়, কিন্তু নেতাজি সহ আমরা প্রত্যেকে কখনো কোনোদিন দেশভাগকে সমর্থন করি। এবং পাকিস্তানের মতো একটি এরকম ধর্মান্ধ ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্র, এটা পৃথিবীর বুকে কোনোদিন আবহমানকালে সত্য হতে পারে না। এবং নেতাজির মিশন আজও জারি আছে। পাকিস্তান
টুকরো টুকরো হয়ে চলেছে। বালুচিস্তানের স্বাধীনতা কিছুদিন বাদেই ঘোষিত হবে, এটা একদম দিনের আলোর মতো, সময়ের অপেক্ষা, জাস্ট সময়ের অপেক্ষা। সেখানে পাকিস্তান আর্মি এখনো ঢুকতে পারছে না। কিছুদিন আগে আমরা বালুচিস্তান আর্মির মানে বালুচিস্তান লিবারেশন আর্মির একাধিক কর্মকাণ্ড দেখেছি, যেখানে ট্রেন মানে পাকিস্তান আর্মিকে ধরে ধরে তারা মারছে। ওদিকে আফগানিস্তানের তালিবানরা আছে, তালিবানরাও ধর্মান্ধ, কিন্তু শত্রুর শত্রু আমাদের বন্ধু, এই শিক্ষাটাও কিন্তু নেতাজি আমাদের দিয়েছেন। ভারতের স্বাধীনতার জন্য নেতাজি জার্মানি এবং জাপানের সাহায্য নিয়েছেন। সুতরাং আমরা যদি পাকিস্তানকে ধ্বংস করার জন্য আফগান তালিবানদের সাহায্য নিই, সেটা বিন্দুমাত্র ভুল হবে না। এবং কিছুদিন আগে, এটা একটা ওপেন নিউজ, কিছুদিন আগেই দেখা গেছে যে ভারতের বিদেশ মন্ত্রকের একজন প্রতিনিধি, তিনি আফগান বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। তো পাকিস্তানকে ধ্বংস করতে হবে, পাকিস্তানের অস্তিত্ব সমগ্র পৃথিবী থেকে মুছে দিতে হবে এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে, যেটা নেতাজির স্বপ্ন। তিনি সেই স্বপ্নকে সাকার করে তোলার জন্য এখনো কাজ করে চলেছে। দাদা, একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে, আর দু একটা প্রশ্ন আছে। যে মানে শেখ হাসিনা পতন ঘটেছে শেখ হাসিনার সরকারের, তারপরে উনি পালিয়ে এসছেন, এখন বাংলাদেশ আর একটা পাকিস্তান বলা যেতে পারে, একদম আবার পূর্ব পাকিস্তানে, হ্যাঁ পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। আবার সে একটা ধর্মান্ধতা তাদের মধ্যে দেখা দিচ্ছে, সেখানকার মহিলারাদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, লুটতরাজ করা হচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো মানে সেই আবার একই জিনিস, ভারতবর্ষের ডান দিকে একটা অসুখ, বাঁ দিকে একটা অসুখ, দুই শকুন দুদিকে তাকিয়ে আছে। তো এই মতো অবস্থায় মানে সেন্সিটিভ ডিসিশন কি হওয়া উচিত ভারতবর্ষের, তোমার মনে হয়? মানে যুদ্ধ তো ঠিক আছে, কিন্তু যুদ্ধ তো দেখো আমরা জানি যে মানে যুদ্ধ করলে যেমন তাদেরও ক্ষতি হবে, তেমন আমাদেরও কোথাও না কোথাও গিয়ে একটা ক্ষতি হবে। কারণ পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, কারণ তারা যদি পরমাণু বোমা কোনো না কোনো ভাবে লঞ্চ করে, তাহলে আর কিছু না হলেও ভারতবর্ষের কিছু শহর অন্তত ধ্বংস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডিপ্লোম্যাটিক সিচুয়েশন তো ওইভাবে বলা যায় না, কিন্তু একটা ওভারঅল তোমার মনে কি হয়? একটা কথা বলছি, পরমাণু অস্ত্র দুটো দেশেরই না থাকা এবং পরমাণু অস্ত্র দুটো দেশেরই থাকা, রেজাল্টটা কিন্তু সবসময় একই হয়। দুটো দেশের পারমাণবিক অস্ত্র নেই, তারা কেউ কাউকে নিক্ষেপ করতে পারবে না, কিন্তু দুটো দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। সেই রকম পরিস্থিতিতে কোনো দেশই পারমাণবিক অস্ত্র কারোর প্রতি নিক্ষেপ করবে না, তার কারণ তারা প্রত্যেকে জানে যে নিক্ষেপ করা হলে তার পাল্টা প্রতিক্রিয়াটা কি হবে। এবং তার থেকেও বড় কথা, আচ্ছা এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, রাশিয়ার হাতে পারমাণবিক অস্ত্র আছে, ইউক্রেনের হাতে নেই। তো এই যে 3 বছর ধরে যুদ্ধ চলছে, রাশিয়া কি পারমাণবিক অস্ত্র ইউক্রেনকে নিক্ষেপ করতে পেরেছে? না, পারেনি। তার কারণ পারমাণবিক অস্ত্রটা সম্পূর্ণভাবে এখন একটা থ্রেট হিসেবে প্রত্যেক দেশের কাছে থাকে। কারণ একবার ওই অস্ত্র নিক্ষেপ করা হলে সেই দেশ সমগ্র পৃথিবীর কাছে একঘরে হয়ে যায়। কারণ এটা এমনই একটি মারণাস্ত্র, এটি অন্য দেশকে ভয় দেখানোর জন্যই এক একটি দেশ নির্মাণ করে থাকে, নিক্ষেপ করার জন্য না। আর ভারত এবং পাকিস্তানের উভয়ের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সুতরাং কারোর দিক থেকে কারোর পারমাণবিক অস্ত্র হামলার সম্ভাবনা নেই, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আচ্ছা ইসরায়েলের মানসিকতাটাকে তাহলে তুমি কি বলবে? ইসরায়েল তাদের নিজের সমূহ ক্ষতি করছে। এক্ষেত্রে ইসরায়েলের মানসিকতা ভারতকে গ্রহণ করতে হবে, তার কারণ যুদ্ধ হলে কিছু মাত্রায় ক্ষতি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই ক্ষতিটুকুকে স্বীকার করে না নিলে ভারত আবহমান কাল ধরে সন্ত্রাসবাদের শিকার হবে। সেটা ক্ষতি নয়? সন্ত্রাসবাদের আবহমান কালের শিকার হয়ে শত শত সৈনিক জওয়ানদের মৃত্যু যখন দেখতে হয় বা নিরীহ পরিজনদের মৃত্যু যখন দেখতে হয়, সেটা ক্ষতি নয়? সেটা তো আরো বেশি ক্ষতি, সেটা মানবতার অপমান। সুতরাং সন্ত্রাসবাদকে তাদের বিষ ঝাড় থেকে উপড়ে ফেলে দিতে হবে। তার জন্য যে সাময়িক ক্ষতি হবে, কিছু অর্থনৈতিক ক্ষতি হবে, কিছু বাণিজ্যিক ক্ষতি হবে, সেই ক্ষতিটুকুকে স্বীকার করে নিতে হবে। স্বাধীনতার জন্য যেভাবে নেতাজি বলেছিলেন মূল্য দিতে হয়, ঠিক সেভাবে ইসলামী সন্ত্রাসবাদকে তাদের শেকড় থেকে উপড়ে ফেলার জন্য আমাদের মূল্য দিতে হবে। মূল্য দিতে ভয় পেলে চলবে না। এবং সন্ত্রাসবাদের শিকড়কে যদি উপড়ে ফেলা যায়, তাহলে ওইটুকু সাময়িক ক্ষতি ভারত কিন্তু অনতিবিলম্বেই কাটিয়ে উঠবে এবং তারপর সুখী সমৃদ্ধ অখণ্ড ভারতের সৃষ্টি হবে, যেটা নেতাজির স্বপ্ন। শেষ প্রশ্ন করব যে ভারতবর্ষে এই মুহূর্তে মানে বড় বড় যে সমস্ত দেশগুলো আছে, বড় বড় যে সমস্ত শক্তিরা আছে, তারা ভেতরে ভেতরে কি চায় সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তারা সংবাদ মাধ্যমে এসে বা তাদের নিজেদের যে মানে অফিসিয়াল স্ট্যান্ড, সেখানে কিন্তু তারা জানিয়েছে যে তারা ভারতবর্ষের পাশে আছে এবং টেরোরিজমকে তারা
শেষ করে দিতে চায়। ভারতবর্ষের যে কোনো সাহায্যে তারা সাহায্য করতে এই রাজি ক্ষেত্রে আছে। আমেরিকার পজিশনটা একটু সুবিধাবাদী, হ্যাঁ। তার কারণ আমেরিকা একদিক থেকে বলছে ভারতের পাশে আছি, আবার অন্যদিক থেকে এটাও বলছে যে তারা চায় না ভারত এমন কোনো পদক্ষেপ করুক যাতে রিজনাল ইমব্যালেন্স বা একটি স্থানীয় অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্ন ঘটে। এটা আমেরিকার বরাবরের একটা অভ্যেস। একদমই তাই। তার কারণ পাকিস্তান তো আমেরিকার থেকে অস্ত্র কেনে, পাকিস্তানি যদি না থাকে তাহলে আমেরিকা তাদের অস্ত্রের একটা বিরাট বাজার হারাবে। কিন্তু আমেরিকাকে বাদ দিয়ে অন্যান্য যে রাষ্ট্র, মূলত রাশিয়া কিন্তু ভারতকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। ঠিক যেভাবে 1971 সালে রাশিয়া ভারতকে নিঃশর্ত সমর্থন করেছিল, শুধু সমর্থন নয়, সক্রিয় সমর্থন। বঙ্গোপসাগরে রাশিয়ান ফ্লিট চলে এসেছিল আমেরিকাকে সরিয়ে দেওয়ার জন্য। তো এবারেও ভ্লাদিমির পুতিন ভারতবর্ষকে নিঃশর্ত সমর্থন, এবং ইসরায়েলও করেছে। ইসরায়েলের এত খারাপ সময় তারা আমাদের পাশে থেকে। হ্যাঁ, এবং আমরাও ইসরায়েলের পাশে আছি, এটা বলতে কোনো বাধা নেই। আজকে ভারতবর্ষে যারা ওই প্যালেস্টাইন হামাসের ফ্ল্যাগ লাগিয়ে ঘোরে, আমি মনে করি তারা দেশদ্রোহী। ইসরায়েলের যে নীতি, সেই নীতিকে ভারতকে অবলম্বন করতেই হয়। এবং ইসরায়েল এবং রাশিয়া আমাদের অল ওয়েদার অ্যালাই, ডিপ্লোমেসিতে এটাকে বলা হয় অল ওয়েদার অ্যালাই। তারা চিরস্থায়ী বন্ধু। ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্পর্কটা একটু শীতল, কিন্তু ইসরায়েল এবং রাশিয়া উভয়ই ভারতের বিশ্বস্ততম বন্ধু, এবং এখনো তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো দাদা, পলিটিক্যালি কিন্তু সবাই চায় যে সব মানুষ আমাকে ভোট দিক, মানে এটা পলিটিক্স। কারণ পলিটিক্স করতে গেলে সবাইকেই সাথে নিয়ে চলতে হয়, কারণ ভোটের একটা বড় সংখ্যার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষের এই মুহূর্তে সরকারে পলিটিক্স এর কথা না ভেবে কিভাবে ভেতরের শত্রুদের সঙ্গে লড়া হচ্ছে? না, আমার এইটা অন্তত মনে হয় এটা বিজেপির ক্ষেত্রে, আমি বিজেপির সদস্য নই, এটা আমি দর্শকদেরই বলছি, একদম যারা দেখছেন তারা বলছি, একমাত্র বিজেপি এমন একটা দল যারা কিন্তু মুসলিম ভোট ব্যাংকের কথাটা ভাবেন। যদি তারা ভাবতো, তারা কিন্তু তাহলে ওই বিরোধী দলের মতো আচরণ করতো, যে কোনো কিছুতে ইসলামী সন্ত্রাসবাদকে শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢেকে দেওয়ার চেষ্টা। মানে বিজেপির মধ্যে অন্তত এই জাতীয় ডাবল স্ট্যান্ডার্ড কখনো দেখা যায়, এটা আমি বলতে পারি। কিন্তু সার্বিকভাবে আমরা এটাই বলবো যে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ইসলামী সন্ত্রাসবাদকে, সেখানে ভারতে যারা যারা বেইমানি করেছে, ভারতের মধ্যে যারা যারা ইসলামী সন্ত্রাসবাদী তাদের, এবং পাকিস্তানের ভেতরে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো আছে সব কিছুকে ধ্বংস করে দেওয়া। আবারও বলছি, ইসলামী সন্ত্রাসবাদকে তাদের বিষঝাড় থেকে উপড়ে ফেলতে হবে। ক্যান্সারকে পুষে রেখে কখনো ভারতবর্ষ ভালো থাকতে পারবে? সেই ক্যান্সারের সেলকে সম্পূর্ণভাবে নিউট্রালাইজ করে দিতে হবে। এবং দাদা, আমাদের প্রশ্ন শেষ, কিন্তু এই মুহূর্তে আমরা অবশ্যই যারা যারা পরিবারকে হারিয়েছে তাদের জন্য আমরা কামনা করবো যাতে তারা এই সময়টা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। এবং এই বলে আজকের এই ভিডিওটা শেষ করবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেবানন্দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, এবং ভালো থেকো। এবং দর্শকদেরও মানসিক যে বিপর্যস্ততার মধ্যে আমরা আছি, এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই বাবা মাও একসময় প্রয়াত হবেন, সেটা যেমন স্বাভাবিক একটা ব্যাপার, এইটা অবশ্যই একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু এই অস্বাভাবিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ এটুকু অন্তত আমাদের সান্ত্বনা আছে যে এখন যারা ভারতের শাসন ক্ষমতায় আসেন তারা কিন্তু নরম মনোভাব নিচ্ছেন, এবং যারা যারা এই নিকৃষ্ট জঘন্য কাজ করেছে তাদের কিন্তু শাস্তি হবে। আশা করছি পাকিস্তানের জবাব পাবে, উপযুক্ত জবাব পাবে।